হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমরা ক্লাস 6-এ পড়ো। তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের একটি সম্পূর্ণ সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি ইতিহাস বিষয়ের উপরে। এর আগের ভিডিওতে তোমাদের সেট 1 দিয়েছিলাম, যেখানে এই সমস্ত এমসিকিউগুলো ছিল। আজকে তোমাদের সেট 2 দেবো, যেখানে তোমাদের 2 নম্বর, 3 নম্বর ও 5 নম্বরের প্রশ্ন থাকবে। তোমরা যারা নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর সেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন আসবে। দেখে নাও, ত্রিরত্ন কাকে বলে? ত্রিরত্ন বৌদ্ধ ধর্মের 3টি প্রধান আশ্রয়, যা হলো যুদ্ধ, ধর্ম ও সংঘ। বুদ্ধ বুদ্ধ হলেন জ্ঞানপ্রাপ্ত মহাপুরুষ, ধর্ম হলো তার প্রদত্ত সত্য ও উপদেশ, এবং সংঘ হলো তার অনুসারীদের সমাজ। বৌদ্ধরা এই তিনটির শরণ গ্রহণ করে সৎ ও সঠিক পথে জীবন পরিচালনা করেন। পরের প্রশ্ন, বৈদিক যুগের সমাজ কেমন ছিল? বৈদিক যুগের সমাজ ছিল প্রধানত গ্রামকেন্দ্রিক ও সরল প্রকৃতির। এখানে মানুষ কৃষি ও পশুপালনের উপর নির্ভরশীল ছিল। সমাজে বর্ণ ব্যবস্থা প্রচলিত ছিল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। যদিও প্রাথমিক পর্যায়ে এটি কঠোর ছিল না, পরিবার ছিল পিতৃতান্ত্রিক, ধর্মীয় আচার অনুষ্ঠান ও যজ্ঞ সমাজ জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল। পরের প্রশ্ন দেখে নাও তোমরা স্টুডেন্ট। প্রাচীনকালে রাজারা কী কী যজ্ঞ করতেন? প্রাচীনকালে রাজারা তাদের ক্ষমতা ও মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন ধরনের যজ্ঞ করতেন। এরা মধ্যে প্রধান যজ্ঞগুলো ছিল অশ্বমেধ যজ্ঞ। এই যজ্ঞের মাধ্যমে রাজা তার সাম্রাজ্যের শক্তি ও বিস্তার প্রকাশ করতেন। একটি ঘোড়া ছেড়ে দেওয়া হতো এবং যেখানে যেখানে ঘোড়া যেত সেসব অঞ্চল জয় করার চেষ্টা করা হতো। রাজসূয় যজ্ঞ, এই যজ্ঞের মাধ্যমে কোনো রাজা নিজেকে সর্বশ্রেষ্ঠ বা সম্রাট হিসেবে ঘোষণা করতেন। বাজপেয়ী যজ্ঞ, এই যজ্ঞে রাজশক্তি বৃদ্ধি ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য করা হতো। এই যজ্ঞগুলির মাধ্যমে রাজারা তাদের ক্ষমতা ও প্রতিপত্তি ও ধর্মীয় মর্যাদা বৃদ্ধি করার চেষ্টা করতেন। সভা ও সমিতি কি? বৈদিক যুগে রাজাকে শাসন কার্যে সাহায্য করার জন্য দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ছিল, সভা ও সমিতি। সভা ছিল জ্ঞানী ও বয়স্ক ব্যক্তিদের পরিষদ। সমিতি ছিল সাধারণ মানুষের বৃহত্তর সমাজ, যেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হতো। পরের প্রশ্ন দেখে নাও তোমরা স্টুডেন্ট। ষোড়শ মহাযান পদগুলি কাকে বলে? খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে অনেক ছোট ছোট জনপদ গড়ে উঠেছিল। এর মধ্যে 16টি জনপদ খুব শক্তিশালী ও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই 16টি বড় ও শক্তিশালী জনপদকে একত্রে ষোড়শ মহাজনপদ বলা হয়। তারপরের প্রশ্ন দেখে নাও তোমার সাম্রাজ্য কি? যখন কোনো শক্তিশালী রাজা বহু ছোট ছোট রাজ্য বা অঞ্চল জয় করে একটি বড় রাজ্য গঠন করেন, তখন তাকে সাম্রাজ্য বলা হয়। সেই বড় রাজ্যের শাসককে সম্রাট বলা হয়। জৈন ধর্মের ত্রিরত্ন বলতে কী বোঝায়? জৈন ধর্মের মুক্তি লাভের জন্য যে 3টি প্রধান আদর্শ মানতে বলা হয়, যে সেগুলোকে ত্রিরত্ন বলা হয়। যে এই 3টি হলো সমর্থক দর্শন, সমগ্র জ্ঞান এবং সমক আচরণ। ঠিক আছে। তারপরে বলুন, টিকা লেখো। কলিঙ্গ রাজ খারবেল হাতিগুম্ফা শিলালেখ। ঠিক আছে, হাতিগুম্ফা শিলালেখ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখুন, খারবেল ছিলেন প্রাচীন কলিঙ্গের একজন শক্তিশালী রাজা। তার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় ওড়িশার উদয়গিরি পাহাড়ের হাতিগুম্ফা গুহার শিলালেখ থেকে। এই শিলালেখ খারবেলের রাজত্বকাল, সামরিক অভিযান, জনকল্যাণমূলক কাজ এবং জৈন ধর্মের প্রতি তার অনুরাগের কথা উল্লেখ আছে। তাই হাতিগুম্ফা শিলালেখ খারবেলের ইতিহাস জানার একটি গুরুত্বপূর্ণ উৎস। বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থার পরিচয় দাও। উত্তর দেখে নাও। বৈদিক যুগে শিক্ষা প্রধানত গুরুকুল পদ্ধতিতে পরিচালিত হতো। ছাত্ররা গুরুর আশ্রম থেকে শিক্ষা গ্রহণ করত। গুরুর আশ্রম থেকে তারা নিয়ম শৃঙ্খলা মেনে চলত এবং গুরুকে অত্যন্ত শ্রদ্ধা করত। এই সময় শিক্ষার প্রধান বিষয় ছিল বেদ অধ্যয়ন। এছাড়া ধর্ম, নীতি, দর্শন, গণিত, জ্যোতির্বিজ্ঞান এবং যুক্তিবিদ্যা ইত্যাদি শেখানো হতো। ছাত্রদের শুধু পাঠ্য নয়, শিক্ষা নয়, নৈতিক শিক্ষা ও দৈনন্দিন কাজকর্ম শেখানো হতো। এইভাবে গুরুকুল পদ্ধতির মাধ্যমে বৈদিক যুগে শিক্ষার ব্যবস্থা গড়ে উঠেছিল এবং এর মাধ্যমে ছাত্রদের জ্ঞান, চরিত্র ও শৃঙ্খলা গড়ে তোলা হতো। পরের প্রশ্ন দেখে নাও তোমরা স্টুডেন্ট। মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। অশোকের মৃত্যুর পর মৌর্য সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত পতন ঘটে। এর প্রধান কারণগুলি ছিল দুর্বল শাসক। অশোকের পরে যে রাজার সিংহাসনে বসেন তারা শক্তিশালী ছিলেন, ফলে সাম্রাজ্য ঠিকভাবে পরিচালনা হয়নি। তারপরে বিশাল সাম্রাজ্য। মৌর্য সাম্রাজ্য খুব বড় ছিল। এত বড় সাম্রাজ্য নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। প্রাদেশিক শাসকদের শক্তি বৃদ্ধি, বিভিন্ন প্রদেশের শাসকরা ধীরে ধীরে স্বাধীন হয়ে ওঠে। অর্থনৈতিক দুর্বলতা, যুদ্ধ ও প্রশাসনিক খরচ বেড়ে যাওয়া সাম্রাজ্যের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে পড়ে। পরের প্রশ্ন দেখে নাও। টিকা লেখো। বৈদিক সাহিত্য। বৈদিক যুগে রচিত ধর্মীয় গ্রন্থগুলো এক অর্থে বৈদিক সাহিত্য বলা হয়। এই সাহিত্যের প্রধান অংশ হলো 4টি বেদ: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ। এই গ্রন্থগুলিতে ধর্মীয় আচার, যজ্ঞ, স্তোত্র ও প্রাচীন আর্যদের জীবনযাত্রা সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যায়। এই বৈদিক সাহিত্য প্রাচীন ভারতের ইতিহাস জানার একটি গুরুত্বপূর্ণ উৎস। অষ্টাঙ্গিক মার্গ কি? বৌদ্ধ ধর্মের দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য গৌতম বুদ্ধ যে 8টি সঠিক পথ অনুসরণ করতে বলেছিলেন, সেগুলোকে একত্রে অষ্টাঙ্গিক মার্গ বলে। এই 8টি পথ হলো সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক চেষ্টা, সম্যক স্মৃতি এবং সম্যক সমাধি। পরের প্রশ্ন, টিকা লেখো। চতুরাশ্রম ইম্পর্টেন্ট প্রশ্ন।
প্রাচীন বৈদিক সমাজে মানুষের জীবনকে 4টি পর্যায়ে ভাগ করা হয়েছিল, যাকে চতুরাশ্রম প্রথা বলা হয়। এই 4টে আশ্রম হলো ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। প্রথমে ছাত্র জীবন, পরে সংসার জীবন, তারপরে বনবাস এবং শেষে ত্যাগের জীবন। এইভাবে মানুষের জীবনকে নিয়মিত ভাবে পরিচালনা করার জন্য চতুরাশ্রম প্রথা ছিল। তারপরের প্রশ্ন দেখে নাও, পঞ্চ মহাব্রত কি? জৈন ধর্মের সৎ, সংযমী ও নৈতিক জীবনযাপন করার জন্য 5টি প্রধান নিয়ম মানতে বলা হয়েছে। এই 5টি প্রধান ব্রতকে পঞ্চা মহাব্রত বলা হয়। এই 5টি ব্রত হলো: অহিংসা, কোনো জীবকে আঘাত না করা; সত্য মানে সত্য কথা বলা; অচৌর্য মানে চুরি না করা; ব্রহ্মচর্য মানে সংযমী জীবনযাপন করা; এবং অপরিগ্রহ, অতিরিক্ত সম্পদের প্রতি আসক্ত না হওয়া। জৈন ধর্মে এই ব্রতগুলি পালন করাকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। নব্য ধর্ম বলতে কী বোঝো? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ব্রাহ্মণ্য ধর্মের কঠোর আচার অনুষ্ঠান ও যজ্ঞের বিরোধিতা করে যে নতুন ধর্মীয় মতবাদগুলির উদ্ভব হয়, সেগুলোকে একত্রে নব্য ধর্ম বলা হয়। এর মধ্যে প্রধান ছিল বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম। এই ধর্মগুলি সহজ জীবনযাপন, অহিংসা ও নৈতিক আচরণের উপর গুরুত্ব দেয়। দেখো স্টুডেন্ট, আজকে তোমাদের সেট 1 দিলাম, পরের ভিডিওতে তোমাদের সেট 2 দেবো। তাই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা অবশ্যই সেট 1 ও সেট 2 যেই সমস্ত প্রশ্নগুলো দিলাম, এগুলো মুখস্থ করো। এই প্রশ্নগুলো বিভিন্ন স্কুলের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র অ্যানালাইজ করে তৈরি করা হয়েছে। তাই এর মধ্যে থেকে অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন চলে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং কমেন্টে জানিও কোন ভিডিও লাগবে। ধন্যবাদ।